লিটন দাস খেলবেন, এরপরও খেলবেন। লিটন দাসকে খেলানো হবে, লিটন দাসকে খেলাতে হবে। কেননা বাংলাদেশের এই ওয়ানডে সেটআপে লিটন দাসের কোনো বিকল্প টিম ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছেন না। ফলে প্রথম ওয়ানডে ম্যাচে লিটন যতই ব্যর্থ হন না কেন, এবং সেই ব্যর্থতাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না হয়ে তার ওয়ানডে ক্রিকেটের সাম্প্রতিক ভীষণ বাজে ফর্মটা আরও একটু টেনে নিয়ে যাওয়া হোক না কেন, সেইটা শ্রীলঙ্কার বিপক্ষে তার ডাকের হ্যাট্রিক হোক না কেন, তারপরেও লিটনকে খেলানো হবে। কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে লিটন খেলুক, কিন্তু আমাদের এইখানটাতে সিক্স বোলিং অপশনটা কি খুবই আসলে কম হয়ে যাচ্ছে না লিটনকে 11-এ এফোর্ট করতে গিয়ে? এমন যে আমাদের হাতিগড়া অপশন রয়েছে তা নয়, সিলেকশন প্যানেল ওইটা টিম ম্যানেজমেন্টকে ওরকম স্কোয়াড দিতে পারেনি। একটা হচ্ছে গিয়ে স্কোয়াডটা যে খুব ব্যালেন্স স্কোয়াড হয়েছে সেটাও বলার কোনো উপায় নেই, বাট স্টিল যারা রয়েছে তাদেরও সর্বোচ্চ ব্যবহার কি আমাদের এই টিম ম্যানেজমেন্ট একাদশ নির্বাচনের ক্ষেত্রে করতে পারছে কিনা। এবং এই সিক্স বোলিং অপশনটাতে আমাদের ক্যাপ্টেন, ওয়ানডের নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে কি আবারও এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর দিকেই তাকিয়ে থাকতে হবে? নাজমুল হোসেন শান্তর বোলিং এর উপরই ভরসাটা করতে হবে? প্রথম ম্যাচে শান্ত ফ্যান্টাস্টিক কাজ করেছেন এই সিক্স বোলার হিসাবে, কিন্তু পরের ম্যাচেও যে সেটা করতে পারবেন ওই গ্যারান্টি কি রয়েছে? নাকি ওইখানটাতে আমরা ম্যাচে আরো অনেকখানি পিছিয়ে পড়তে পারি? লিটনের সাথে এই সিক্স বোলিং অপশনের সম্পর্কটাই বা কোথায়, সবকিছু মিলেই এই আলোচনাটা করছি। দেখুন, প্রথম ওয়ানডেতে আমরা সিক্স বোলারের জন্য হারিনি। প্রথম কথা হচ্ছে গিয়ে সেটা আমরা হেরেছি আমাদের ব্যাটিং এর সেই ভয়াবহ ব্যর্থতার কারণে, আমাদের 5 রানে 7 উইকেট চলে যাওয়ার কারণে। আমরা 245 রান টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে 1 উইকেটে 100 রানে পৌঁছে যাওয়ার পরে 8 উইকেটে আমরা 105 রানে গিয়েছি, অর্থাৎ ওই 5 রানের মধ্যে আমরা 7টা উইকেট হারিয়েছি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কখনোই কোনো দলের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঘটেনি। আমরা যেই কাজটা করে ফেলেছি 2 নাম্বার থেকে 8 নাম্বার উইকেট পর্যন্ত মাত্র 5 রানের মধ্যে আমরা হারিয়েছি। ফলে ওই যে আমাদের কলাপসটা, ওই কলাপসের মধ্যে লিটনও রয়েছেন, সেই কলাপসের মধ্যে শান্তর রান আউটই তো শুরু হয়েছে, সেই কলাপসের মধ্যে 60 করা তানজিদ তামিম রয়েছেন, তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ তারাও আসলে রয়েছেন। দায় কেউই এড়াতে পারবেন না। কিন্তু আমাদের বোলাররা যে ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি আমাদের ব্যাটসম্যানদের সামনে এনে দিয়েছিলেন, সেই সুযোগটা যে তারা কাজে লাগাতে পারেননি, এইটা নিঃসন্দেহে একটা মর্মপীড়ার বিষয়। সেকেন্ড ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হলে এখানটাতে আমাদের ব্যাটিং তো মানে রিগ্রুপ করতে হবে, রিঅর্গানাইজ করতেই হবে। চেঞ্জের জায়গাগুলো থাকবে কিনা, আর বোলাররা প্রথম ম্যাচে যেরকম সাপোর্টটা ক্যাপ্টেনকে দিয়েছেন এবং ক্যাপ্টেনের উপরে রেসপন্ড করেছেন, মেহেদী হাসান মিরাজ ফ্যান্টাস্টিকলি হচ্ছে গিয়ে প্রথম ম্যাচে, মানে ক্রিকেটের ক্যাপ্টেন্সি তো আসলে আপনার ফিল্ডিং এর সময় অনেক বেশি করে ওই জিনিসটা বোঝা যায়, বোলিং চেঞ্জ বলুন, ফিল্ড প্লেসমেন্ট বলুন, সেইটা প্রথম ম্যাচে মিরাজের ক্ষেত্রে একেবারে খুবই পারফেক্টলি হয়ে গিয়েছে। নট নেসেসারিলি পরের ম্যাচে হবে। এবং ওয়ানডে ক্রিকেটে যদি আপনি বোলিং অপশন কম নিয়ে খেলেন, সেই ক্ষেত্রে এইটা আপনি সাফারার বেশিরভাগ ম্যাচেই হবেন, প্রথম ম্যাচটাতে যেটা হয়তো আমরা হইনি। বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডারের অভাব। আমাদের এইখানটাতে একটা সময় সাকিব আল হাসান দীর্ঘ একটা সময় ধরে এই জায়গাটা সাপোর্ট দিয়েছেন, মেহেদী হাসান মিরাজ স্বয়ং তিনি নিজেও এটার মধ্যে আছেন। আমাদের বেশ কিছু আরো অলরাউন্ডার ছিলেন যারা টুকটাক সাপোর্ট দিতে পারতেন, যেমন ধরেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, যেমন ধরেন হচ্ছে গিয়ে সৌম্য সরকার, যেমন ধরেন একসময় ছিলেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, অনেকেই কিন্তু এরকম অপশন কিন্তু আমাদের ক্যাপ্টেনদের হাতে ছিল। ওয়ানডেতে আপনি 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে যদি শুধু খেলতে নামেন, কোন একটা বোলারের একটা অফ ডে যেতে পারে, তার খারাপ দিন যেতে পারে, তখন 2-4টা ওভার অন্য জায়গা থেকে যে ম্যানেজ করা, সেইটা যদি আপনি 5 স্পেশালিস্ট বোলার নিয়েই শুধুমাত্র খেলতে নামেন এবং কোনো আপনার সিক্স বোলিং অপশনটা অনেক লিমিটেড হয়, সেই ক্ষেত্রে তো ওইটা ক্যাপ্টেনের হাত পাটা বাধা হয়ে যায়। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের হাত পাটা ওইরকম অনেকটা বাধা। সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বোলারদের তো ওই ম্যাচ চলাকালীন সময় তারা ইনজুরিতে পড়তে পারেন, তাদের প্রবলেম হতে পারে। আমরা ফার্স্ট ম্যাচে দেখি নাই যে মুস্তাফিজুর রহমান তিনি ইনজুরিতে পড়েছেন, তার তো 6 ওভারের পর তাকে আর বোলিং করানো হয়নি। এবং আমরা দেখি নাই যে আমাদের বাহাতি স্পিনার তানভীর তিনি স্ট্রাগল করছেন, শেষ 2-3টা ওভার তো তিনি একেবারে খুঁড়িয়ে আসলে বোলিং করলেন। ফলে ওই ম্যাচটাতে শান্ত খুব ভালো সাপোর্ট দিয়েছেন, 4টা ওভার করে দিয়েছেন এবং তিনি একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন প্রথম ওভারে বোলিং এ এসে। সেইটা ক্যাপ্টেন মিরাজের একটা মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত যে না ঠিক আছে এনেই আসলে এই ব্রেক থ্রুটা আমরা নিয়ে নিতে পেরেছি। তবে আপনার যদি শুধুমাত্র শান্তই আমাদের সিক্স বোলিং অপশন এই হিসাব করে যদি আমরা ম্যাচে খেলি, বেশিরভাগ ম্যাচে আমরা আসলে বেধরক পিটুনি খাবো। বেশিরভাগ ম্যাচে আসলে আমরা এই জায়গাটাতে আমরা ম্যাচে অনেকখানি ছিটকে যাবো, ম্যাচে অনেকখানি পিছিয়ে যাব, এমনটাই বলছি। আমরা সিক্স বোলারের জন্য প্রথম ম্যাচ হারি নাই, তবে এই সিক্স বোলিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা লিমিটেড ভার্সন ক্রিকেটের, টেস্ট ক্রিকেটটা যে যাকে দিয়ে যত ওভার খুশি আপনি আসলে বোলিং করাতে পারবেন।
আমি বলছিলাম যে আমাদের টিমে এই জায়গাটাতে আমরা একটা চেঞ্জের জায়গা করতে পারি কিনা সিক্স বোলিং অপশনটা বাড়ানোর হিসাবেও, সেটাকে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি তো কিছুটা তিনি বোলিং পারেন, নট নেসেসারিলি একদম ট্রু অলরাউন্ডার, বা ধরেন সাকিব না মিরাজের মোল্ডারও অলরাউন্ডার, বিষয়টা সেটা নয়, ধরেন হচ্ছে কি শান্তর মতোই, কিন্তু তারপরও তো ওইটা তো পারেন। ওই বোলিংটা বরং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি বেশ কম করেছেন। সম্প্রতি যে আমি টি-20 ম্যাচে দেখছিলাম যে তিনি ওই যে আমরা ইউএই পাকিস্তানে যে ওই সিরিজগুলো যে খেলেছে ওইখানটাতে তার কিছুটা বোলিং তিনি করেছেন এবং খারাপ করেনি, ভালোই করেছেন। সো আমাদের যদি আমরা এইখানটাতে শামীম পাটোয়ারিকে একাদশে ইনক্লুড করি, সেই ক্ষেত্রে ক্যাপ্টেন মিরাজের ওই অপশনের জায়গাটা বাড়ে বলেই এটা তো আসলে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ওই মিরাজের ওইটা শুধুমাত্র তখন শান্তর উপরে নির্ভর করতে না। হ্যাঁ, যদি আমাদের মূল পাঁচজন বোলার তারা ভালো করছেন, খুব ভালো করছেন, আমাদের সিক্স বোলারের দিকে যাওয়ারই প্রয়োজন নেই, হতে পারে সেটা হলে তো ভালো, কিন্তু যদি যাওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে মিরাজের যেন অপশনটা আরেকটু বেশি থাকে। প্রথম ম্যাচে শান্ত ভালো করেছেন বলেই আমাদের আর ওই সিক্স বোলারের ওই হিসাবটার দিকেই আমরা আর যাবো না, শামীম পাটোয়ারির ওই দিকে আমরা যাবো না, এইটা আমি আসলে মনে করি। এবং এইখানটাতে লিটন দাস কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছেন, ধরেন লিটনকে যদি আমরা একাদশকে ড্রপ করি, সেই জায়গাটাতে আমরা তো মেহেদী হাসান মিরাজকে খেলাতে পারি, সহজেই খেলাতে পারি। তিনি সাম্প্রতিক সময়ে 4 নম্বরে খেলেছেন, ক্যাপ্টেন হওয়ার আগে যে মানে স্থায়ী ক্যাপ্টেন হওয়ার আগে যে ভারপ্রাপ্ত হিসেবে 4টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, ওয়েস্ট ইন্ডিজের 3টা, আফগানিস্তানের একটা, এই 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে তার 50+ স্কোর রয়েছে। সো ওইখানটাতে মিরাজ এই রোলটা প্লে যদি করতে পারেন, সেই ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং এ কিন্তু শামীম পাটোয়ারি জায়গাটা হয়ে যায়। আর কিপার তো হিসেবে তখন জাকের আলী ওই কিপিং গ্লাভসটা নিতে পারেন যে লিটন দাসের কাছ থেকে। এটা আমি একটা থিওরিটিক্যাল কথা বললাম যে ইন থিওরি এটা আসলে সম্ভব, এবং সেই জায়গাটাতে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সামনে আরেকটা অপশন থাকে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এইটাও জানি যে এই টাফ কলটা আমাদের এই টিম ম্যানেজমেন্ট, কিংবা যেহেতু মিরাজ মাত্রই দায়িত্বটা নিয়েছেন, এই টাফ কলটা তিনি সেকেন্ড ম্যাচে নিতে পারবেন না, তিনি লিটন দাসকে বাদ দিতে পারবেন না।